সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা রুগী দেখে একলাই ফিরছিলাম। সেই দুপুর থেকে একটানা অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। রাস্তাঘাটে অবধি জল জমে গেছে, আর তার সাথে কেমন ঠান্ডা কনকনে হাওয়া জামা ভেদ করে শরীরে ঢুকে পড়ছে। আসছিলাম আমার পুরনো গাড়িটায়। এই গাড়িটা আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন ড্রাইভার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ ঝড় বৃষ্টিতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন, দুধারে বড় বড় গাছের ঘন জঙ্গল। তার ভেতর বাড়িঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকার আর বৃষ্টিতে অবশ্য এসব কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। আমার গাড়ির মিটমিটে আলোর সামনে পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। গাড়িটা পুরনো হলেও বেশ মজবুত, বেয়ারাপনা করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে খেয়ে দিয়ে এই বৃষ্টির রাতে আরাম করে যে শুতে পাবো সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। বৃষ্টির একঘেয়ে শব্দের পাশাপাশি ইঞ্জিনের গুরু গম্ভীর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব জানালা দিয়ে দূরে রেখে ভেতরে আমি স্টিয়ারিং ধরে বসে আছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ে ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বের করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটালেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল গাড়ি থেকে কেমন অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। গাড়ির এরকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না। কালই গাড়ির ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে, কোনো রকম রোগের আভাস আর ভেতরে তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? বৃষ্টির জল ঢুকে পড়ে ইঞ্জিনে গোলমাল দেখা দিল নাকি আবার? এই ঝোড়ো বৃষ্টির রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে গাড়িটির এই বেয়ারাপনায় সত্যি বিরক্ত ও সেই সাথে ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাত্রেও ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে গাড়ির আর্তনাদ আরো বেড়ে উঠল, সঙ্গে সঙ্গে তার বেগও মন্থর হয়ে আসছে সেটা বুঝতে পারলাম। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার গাড়িটি হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল, আর তার নড়বার নামই নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। আর এই বৃষ্টির মধ্যে সামনের বনেট খুলে ইঞ্জিনের পরিস্থিতি দেখবার মতো ইচ্ছে আর সাহস কোনোটাই করতে পারলাম না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই বৃষ্টির মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না। এই জঙ্গল ঘেরা রাস্তার মাঝে গাড়িতে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তার বাবু! হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময়ে কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ
এমন জায়গায় আর এত বৃষ্টির মাঝে কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে, আমায় চিনবেন না আপনি? চিনবার জন্যে আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্যে একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বলল, আগে আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথায় যেন আঁচ করে বললে, হে ভগবানের দয়া ডাক্তার বাবু, এই দুর্যোগের রাতে আপনাকে যে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি, অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো। সেদিকে চেয়ে দেখলাম, সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুবই কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু তো আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা কড়ি নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? জানি না ডাক্তার বাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার ডাক্তার বাবু, আপনি চলুন, আপনি চলুন ডাক্তার বাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরে চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়েই তাই বললাম, আচ্ছা চলো চলো। মাঠের ওপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো দেখাই যায় না। বৃষ্টি তখনও সামনে পড়েই চলেছে। তারই মাঝে ছাতা মাথায় লোকটার পিছু পিছু মিনিট পাঁচে হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বলল, ওই ঘরেই রুগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভেতরে বুঝতে পারছিলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারা নয়। গুটির চার পাঁচেক ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স প্যাডরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানালা, সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্ট দেখা গেল দরজার বাঁ ধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তার বাবু, আপনার দয়া কখনো ভুলবো না, বসুন বসুন। ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই মাত্র দেখতে পেলাম। জানলার কাছে চার পায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া, সেইটাই টেনে চার পায়ার কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, আগে বসুন বসুন, ওইখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি, আপনি শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত। এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তার বাবু?
পারবেন আমাকে বাঁচাতে? সেই চেষ্টা করাই তো আমাদের কাজ। আর বাঁচবেন নাই বা কেন? বাঁচতেও পারি তাহলে ডাক্তার বাবু, কেমন? পারেন বই কি, কি তেমন আর হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না? কিন্তু ধরুন, তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রেই মারা যায়। রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে আমি কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছি। যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তার বাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লাই তো পড়া গেছে। যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম। আমরা শুধু ফির জন্যই সব সময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে, তাই না ডাক্তার বাবু? কিন্তু ফিয়ের ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তার বাবু। হঠাৎ যদি মরে যায় তাহলে এই বাক্সটি খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তার বাবু? ওই বেতের ছোট্ট বাক্সটি, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন। আরো একটা জিনিস নেবেন ডাক্তার বাবু, বলুন নেবেন তো? কি? কিছু না ডাক্তার বাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এ কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না। এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আসলে আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরবো না। তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই পাবে সব। আপনার অসুখটা সম্বন্ধে? হ্যাঁ, অসুখ তো দেখবেনই, তার আগে আরো একটা কথা বলে নি। ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে আমি তাও জানি না ডাক্তার বাবু, কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়ে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এবার কি আমি দেখতে পারি? আগে আগে দেখুন, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তে সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না, কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানালার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্রই সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। পেছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। বৃষ্টি অনেকটা ধরে গেছে তখন।
কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে গাড়িতে উঠেছিলাম তা আমার মনে নেই। গাড়ি চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো গাড়ির এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে গাড়ি এমন শুধরে গেল কি করে? তারপর দিনের আলোয় লোকজন সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝকার বাড়ির নিঃসঙ্গ রোগীর